ছাড়ো। না, ছাড়বো না। রনি, তুমি কিন্তু আগের থেকে অনেক ফাজিল হয়ে গেছো। কেন, আমার সাথে খেলে তুমি কি মজা পাও না? আমি তা বলি নাই, তোমার সাথে খেলতে অনেক ভালো লাগে, আর রাসেলের সাথে একটুও ভালো লাগে না। ওর সাথে খেলতে গেলে মজা পাই না। ঠিক আছে, এখন থেকে যে সময় ভাইয়া অফিসে থাকবে তখন দুজনে একসাথে খেলবো। ঠিকই বলেছ। ও তো আমার সাথে ঠিকভাবেই খেলতে পারে না, তুমি অনেক সুন্দর করে খেলতে পারো। ভাইয়া বড় হয়েছে ঠিকই, কিন্তু কিছু বুঝে না। ঠিক বলছো, ওকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে অনেক ভালো হতো। ও তো একটা হাতারাম, কিছুই বোঝে না। এতক্ষণ যাদের কথাগুলো শুনছেন তাদের হয়তো আপনারা চিনতে পারছেন, না চিনলে আমি বলি। রনি হলো আমার ছোট ভাই, আর মারিয়া আমার বউ। মারিয়ার আর আমার বিয়ে হয়েছে আজ 6 মাস হয়েছে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। রনি এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। বাবা মা আমাদের দুই ভাইকে রেখে না ফেরার দেশে চলে গেছে। তারপর আমি রনিকে নিয়ে ঢাকায় আসি। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকলাম। তারপর রনিকে একটা কলেজে ভর্তি করে দিলাম। আমি একটা অফিসে চাকরি নিলাম। তারপর থেকে আমরা দুই ভাই সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলাম। আমি যে অফিসে কাজ করতাম সে অফিসে মারিয়াও আমার আগে থেকে কাজ করত। মারিয়ার সাথে কথা বলতে বলতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। তারপর একদিন তাকে বলে দিলাম, সেও রাজি হয়ে গেছে। সে বলল আমাকে নাকি যেদিন অফিসে দেখে সেদিন থেকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন যাওয়ার পর মারিয়া আমার কথা তার আব্বু আম্মুর কাছে বলে। প্রথমে তারা রাজি হয়নি, কারণ আমি এতিম ছিলাম, কিন্তু পরে মারিয়ার পাগলামি দেখে রাজি হয়ে যায়। বিয়ের পরে মারিয়াকে অফিসে চাকরি করতে দেই নাই। সুন্দরভাবে চলছিল সংসার। কিন্তু আজকে আমি অফিস বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। তারপর আমি নিজের রুমের সামনে যাওয়ার পর রনি আর মারিয়ার কথাগুলো শুনতে লাগলাম। আমি এখন ভাবতে লাগলাম মারিয়া লাস্ট পর্যন্ত আমার ভাইয়ের সাথে ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে। মারিয়া এত খারাপ হয়ে গেছে। আমি দাঁড়িয়ে না থেকে রুমের দরজায় টোকা দিলাম। তখন মারিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম। আমি ভিতরে ঢুকে দেখি রনির গায়ে জামা নেই, শুধু পরনে প্যান্ট ছিল। আমাকে দেখে জামা গায়ে দিল। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? বেশি না, মাত্র 5,000 টাকা হলে হবে। তুমি এত টাকা দিয়ে কি করবে? কলেজ থেকে বন্ধুদের সাথে সিলেট ঘুরতে যাব। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। ঠিক আছে ভাইয়া। বলে রুম থেকে বেরিয়ে গেল। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। আমি এখন কফি খাবো না, আমি একটু বাইরে যাব। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে আসো, আমি রান্নাঘরে যাচ্ছি। বলে মারিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলাম। বিছানার দিকে তাকিয়ে দেখি সব কিছু এলোমেলো হয়ে আছে। আমি মারিয়াকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজকে নিজের কানে যেগুলো শুনলাম এরপর থেকে ওর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি কি এমন দোষ করছিলাম যার জন্য তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে? আমি আর কোনো কিছু চিন্তা না করে বাহিরে চলে আসলাম। বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে তুমি? অনেকদিন পর বন্ধুদের সাথে একটু দেখা করতে গেছি, তাই আসতে একটু লেট হয়ে গেছে। যাও ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। রনি কোথায়? ও খাবে না? ও বলেছে তুমি আসলে একসাথে খাবে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রনিকে ডেকে নিয়ে আসো। বলে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে চলে গেলাম। তারপর তিনজনে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রনি তার রুমে চলে গেল। আমি রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। এখন ভাবছি কি করব। আমি কি তাদের ছেড়ে চলে যাব? আমি চলে গেলে রনির কি হবে? ওর তো এখনো পড়ালেখা শেষ হয় নাই। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়ল আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আচ্ছা মারিয়া, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর হঠাৎ এ কথা বললে কেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। যদি কোনো মেয়ে স্বামী রেখে অন্য লোকের সাথে পরকীয়া করে তখন সে মেয়েকে কি করা উচিত? আমার জানা মতে ওই মেয়েকে ছেড়ে দেওয়া উচিত, কারণ যে মেয়ে স্বামী রেখে অন্য ছেলের সাথে এসব করে তারা কখনো ভালো হতে পারে না। তাকে বাসা থেকে বের করে দেওয়া উচিত আর ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আর যদি মেয়েটা তার স্বামীর রক্তের কারোর সাথে করে তাহলে কি করা উচিত? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হঠাৎ তুমি এই ধরনের কথাগুলো বলছো কেন? না,
এমনিই বলেছি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তার চেহারার দিকে তাকালে বোঝা যায় তার মতো নিষ্পাপ কোনো মেয়ে হয় না। আর রনির কথা কি বলবো, নিজের আপন ভাই হয়ে ওর ভাবির সাথে এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারলো। আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। আজ 7 দিন পর অফিস থেকে বিকালে ছুটির পর আমি কোর্টে চলে গেলাম। তারপর ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় চলে আসলাম। ঠিকই ধরেছেন, আমি সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম মারিয়াকে আমি ডিভোর্স দিব। এই 7 দিনে আরও 2-3 বার এরকম দেখছি রনি মারিয়ার রুমে। তাদের কথা শুনে বুঝতে পারলাম তাদের মধ্যে কিছু একটা চলছে, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মধ্যরাতে যখন মারিয়া ঘুমে বিভোর হয়ে আছে, তখন আমি বিছানা থেকে উঠে কাগজ নিয়ে 2টা চিঠি লিখলাম, একটা মারিয়ার জন্য আর একটা রনির জন্য। তাহলে শুনুন। প্রিয় মারিয়া, তোমার মতো মেয়েকে প্রিয় বলা মানায় না, তারপরেও বললাম, কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছি। কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পারো নাই। শেষ পর্যন্ত কিনা তুমি আমার ছোট ভাইয়ের সাথে। ছি ছি ছি, আমার ভাবতেও অবাক লাগে তোমার মতো একটা খারাপ মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি রনির সাথে কি করেছো আমি জানি, তাই তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। আমি সই করে দিচ্ছি, তুমিও সইটা করে দিও আর রনিকে বিয়ে করে নিও। আমার মতো ওর সাথে প্রতারণা করো না। এখন তুমি ছাড়া ওর কেউ নেই। দোয়া করি তোমরা দুজনে সুখী থাকো। ইতি, তোমার হতভাগা স্বামী। এই ছিল মারিয়ার জন্য চিঠি, আর রনির জন্য একটা লিখেছি। তাহলে শুনুন। প্রিয় ছোট ভাই আমার, আমি ভাবতে পারি নাই তুই আমার সাথে এরকম করবি। তুই লাস্ট পর্যন্ত তোর ভাবির সাথে। ছি ছি ছি, তোকে আমি কখনো মা বাবার বুঝতে দেই নাই, আর সে কিনা তুই। থাক আর বললাম না। আমি তোর মারিয়াকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুই ওকে বিয়ে করে সুখে থাকিস। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমাকে খুঁজেও লাভ হবে না, আমাকে খুঁজে পাবি না। আমার দোয়া সব সময় তোর জন্য থাকবে। ভালো থাকিস। ইতি, তোর হতভাগা ভাই। এই ছিল রনির চিঠি। চিঠি দুটো লিখতে কখন যে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। তারপর ব্যাগটা গুছিয়ে মারিয়ার বালিশের উপর চিঠি এবং ডিভোর্স পেপার রেখে মারিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে বেরিয়ে রনির রুমে আসলাম। রনির পড়ার টেবিলের উপর চিঠিটা রেখে রনির কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে বাস কাউন্টারে চলে আসলাম। আমার বাসা থেকে বাস কাউন্টার কাছে, আসতে 10 মিনিট লাগে। তারপর একটা টিকিট কেটে বাসে গিয়ে বসলাম। বাস ছাড়বে 5টা 30 মিনিটে। এবার আপনাদের বলি, আমি এখন যশোর যাব, কারণ আমি বসকে বলে তার যশোর যে কোম্পানি আছে সেখানে বদলি হয়েছি। আমি ঢাকা থাকলে তাদের কথা মনে পড়বে। মারিয়ার থেকে আমার ছোট ভাইটার কথা বেশি মনে পড়ছে। কি করব বলুন, আমি তাদের সুখের জন্য দূরে চলে যাচ্ছি। আমি চাই তারা আমাকে ছাড়া সুখী থাকুক। প্রায় 5 ঘন্টা পর যশোর এসে পৌঁছে গেলাম। অফিস থেকে বাস কাউন্টারে আমার জন্য গাড়ি পাঠিয়েছে। তারপর গাড়ি করে অফিস থেকে দেওয়া বাসায় পৌঁছে গেলাম। আজ 5 বছর পর এখন আমি অন্য একটা অফিসে কাজ করি। আগের অফিসে ব্যবসা খারাপ হওয়ার কারণে বস সব কিছু বিক্রি করে বাইরে চলে যায়। এরপর আমি অন্য একটা অফিসে চাকরি করি। এই অফিসের বস ঢাকায় তার যে কোম্পানি আছে সেগুলো দেখাশোনা করে। আমি যশোরে তার এই অফিস দেখাশোনা করি, কারণ বস আমাকে আগে থেকে চিনে। ওনার সাথে ঢাকায় পরিচয়। এখানে বসের যে কাজ সেগুলো আমি করি। বলতে গেলে এই অফিসটা আমি চালাই। এখন আর মারিয়া এবং ছোট ভাই রনির কথা তেমন মনে পড়ে না, কারণ সারাদিন কাজে বিজি থাকি। শুধু রাতে ঘুমাতে গেলে একটু মনে পড়ে। গতকাল অফিসে একটা নতুন ম্যানেজার আসবে, কারণ আমার অফিসের ম্যানেজার 7 দিন আগে মারা যায়। গতকাল বস আমাকে ফোন দিয়ে বলল অফিসের জন্য নতুন ম্যানেজার আসবে, আমি যেন তার সব কাজ বুঝিয়ে দেই। এই নতুন ম্যানেজার নাকি বসের বন্ধু দিয়েছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে এসে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। আমার বাসায় একজন কাজের মেয়ে রাখছি, সে আমার সব কাজ করে দেয়। অফিসে আসার পর সবাই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। আমি সালাম নিয়ে তাদেরকে বসতে বললাম। নিজের কেবিনে এসে চেয়ারে বসে অফিসের কিছু ফাইল দেখতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, ভিতরে আসতে পারি? জি আসুন। মেয়েটা ভিতরে এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল,
আমি ঢাকা থেকে এসেছি। আমাকে রফিক স্যার পাঠিয়েছে। ঠিক আছে, বসুন। আর আপনার সার্টিফিকেটগুলো দেন। এই যে নিন। যেই না আমি মাথা উঁচু করে মেয়ের দিকে কাগজগুলো নিতে যাব, তখন মেয়েটাকে দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন মারিয়া, কিন্তু ও এখানে কিভাবে আসলো? তার মানে বস মারিয়াকে এই অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করতে পাঠিয়েছে। মারিয়া হয়তো বিশ্বাস করতে পারছে না আমি এই অফিসে কাজ করি। মারিয়া আমাকে দেখে বলল, রাসেল, তুমি এখানে? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। হ্যালো, এটা অফিস, আর আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? এখানে আমি আপনার বস, সো স্যার বলে ডাকবেন। মারিয়া হয়তো আমার কাছ থেকে এরকম কথা আশা করে নাই। মারিয়া মাথা নিচু করে কান্না করতে আসে। তোর মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। শুধু ছোট ভাইয়ের জন্য কিছু না বলে চলে এসেছি, তা না হলে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এই 5টা বছরে মারিয়ার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে। কেমন যেন চেহারাটা আগের থেকে খারাপ হয়ে গেছে, আগের থেকে শুকিয়ে গেছে। হয়তো রনিকে বিয়ে করে সুখে নেই, আর এত বছরে হয়তো ছেলে সন্তান হয়ে গেছে। আমার সাথে চলুন, আপনার কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। মারিয়া কোনো কথা না বলে আমার পিছনে আসতে লাগলো। আমি আগে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, তারপর মারিয়ার কেবিনে গিয়ে তাকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে আসলাম। নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আসো। স্যার, এই ফাইলটায় একটা সই লাগবে। ঠিক আছে, দাও। রিয়ার ফাইলটা সই করে দিলাম। রিয়া কেবিন থেকে চলে গেল। এখন আমি ভাবতে লাগলাম, রনি কোথায় আছে, কি করে? ওর চেহারা দেখি না। আজ 5 বছর হয়েছে। দুনিয়ায় আমি ছাড়া তার আপন কেউ নেই। মারিয়াকে কি জিজ্ঞেস করব? না না, ওকে বলা যাবে না। এত বছর যখন ভুলে থাকতে পারছি, এখনো পারবো। কি না করেছি তাদের জন্য, তার প্রতিদান এইভাবে দিল। রনির কথা মনে পড়তো না যদি মারিয়াকে না দেখতাম। হয়তো তারা এখন বিয়ে করে সুখে আছে। থাকুক তারা সুখে, আমি তো ডিভোর্স দিয়ে চলে এসেছি। এসব কথা ভাবতে ভাবতে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। কেবিন থেকে বেরিয়ে আসতেই মারিয়ার কেবিনের দিকে তাকালাম। দেখি মাথা নিচু করে বসে আছে, হয়তো কান্না করছে। কান্না করলে আমার কি? তারপরেও কেমন যেন খারাপ লাগছে তাকে দেখে। তাই দাঁড়িয়ে না থেকে তার কেবিনের দরজায় দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? আরে স্যার, আসুন। আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না। আমি ভিতরে ঢুকে দেখি মারিয়ার চোখ লাল হয়ে আছে, হয়তো অনেক কান্না করছে। আমি তার সামনে গিয়ে বললাম, আপনি খাবার খাবেন না? সবাই তো খাবার খেতে চলে গেছে। আমার খিদে নাই। আপনি তো খাবার না খেলে অসুস্থ হয়ে যাবেন। আমি জানি মারিয়া ঠিক টাইমে খাবার না খেলে অসুস্থ হয়ে যায়, তাই বললাম, আমার কিছুই হবে না, আপনি গিয়ে খেয়ে আসুন। আমি আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে এসে ক্যান্টিনে এসে খাবার খেয়ে মারিয়ার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়া মাথা নিচু করে বসে আছে। নিন, খাবারটা খেয়ে নিন। আর এটা অফিস, ঘুমানোর জায়গা না। আমি গেলাম, আমার হাতে কাজ আছে। আমি বলছি খাবো না, আপনি খাবার নিয়ে যান। খাবার খাবেন না ফেলে দিবেন সেটা আপনার ব্যাপার। আমি গেলাম বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি বস ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো রাসেল? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে যে কারণে ফোন দিয়েছি, মারিয়াকে এখন থেকে তোমার সাথে করে অফিসে নিয়ে যাবে এবং বাসায় নিয়ে আসবে। আর তুমি যে ফ্ল্যাটে থাকো তার পাশে যে ফ্ল্যাটটা খালি আছে সেখানে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে স্যার। শালা আর কাউকে পেলি না, যার জন্য 5 বছর দূরে চলে এসেছি, এখন তাকে সাথে করে অফিসে নিয়ে এবং বাসায় নিয়ে আসবো? ফোন কেটে কাজে মন দিলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আমি গাড়ি বের করে তার সামনে গেলাম। গাড়িতে উঠুন। হুম। মারিয়া গাড়ির পিছনে উঠতে গেলে আমি তাকে বলি, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? কেন স্যার? তাহলে তুমি সরি, আপনি গাড়ির পিছনে বসতে গেলেন কেন? সামনে এসে বসুন। মারিয়া কোনো কথা না বলে সামনের সিটে এসে বসলো। আমি মনে মনে বলি, তোর মতো মেয়েকে উচিত শিক্ষা না দিলে ভালো হবি না। তারপর আমি গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। আমি গাড়িটা পার্কিং করে আসার পর তাকে বলি আমার সাথে আসার জন্য। মারিয়া আমার পিছনে পিছনে আসতে লাগলো। মারিয়া হয়তো ভাবছে লিফটে করে যাব, কিন্তু না, আমি তাকে হাঁটাতে হাঁটাতে আমার সাথে করে উপরে নিয়ে আসলাম।
তিনতলায় আসার পর তার ফ্ল্যাটের চাবি ওর হাতে দিলাম। এটা আপনার রুম, আর পাশেরটা আমার। আর যদি কিছু লাগে আমাকে বলবেন। আর এই নিন আপনার অগ্রিম 1 মাসের বেতন। যা যা লাগবে কিনে নেবেন। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন, নাম্বার দিয়ে কি করবেন? না, যদি কিছু দরকার হয় তাহলে আপনাকে ফোন দিয়ে বলতাম। ঠিক আছে, নিন। তারপর নাম্বার দিয়ে আমি আমার রুমে ঢুকে গেলাম। তার রাতে খাবার খেতে যাওয়ার পর মারিয়ার কথা মনে পড়ল। ও হয়তো কিছু খায়নি, তাই কাজের মেয়ের হাতে ওর জন্য খাবার পাঠিয়ে দিলাম। কেন জানি মারিয়াকে দেখে অনেক মায়া লাগে। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কেন করেছিলে আমার সাথে এরকম? যদি এরকম না করতে তাহলে কত সুন্দর করে জীবনযাপন করতে। তোমার কোনো কিছুর কমতি রাখি নাই। তোমাকে ভালোবাসাটা আমার অপরাধ ছিল, তাহলে কেন করলে এমন? আমি তো কোনো দোষ করি নাই। তুমি জানো, এখনও রাতে শুতে গেলে তোমার কথা মনে পড়ে। ইচ্ছে করে তোমাকে গিয়ে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে এখনও ভালোবাসি মারিয়া। কিন্তু সেটা বলার অধিকার তুমি রাখো নাই। দেখতে দেখতে 1 মাস চলে গেল। মারিয়া আমার সাথে তেমন কথা বলে না, শুধু কাজ ছাড়া বাড়তি কথা বলে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আসার সময় মারিয়ার দরজায় টোকা দিয়ে আসলাম। মাঝে মাঝে মনে হয় আমি যেন কিছু একটা ভুল করছি, আমি কারো সাথে অন্যায় করেছি। কেন আমার এমন কিছু মনে হয়? কিছুক্ষণ পর দেখি মারিয়া বাসা থেকে বেরিয়ে আসলো। মারিয়া এসে সামনের সিটে বসলো। আমি কেমন জানি মারিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমার কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মারিয়া আজকে শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরি, তার হাত ধরে গাড়ি চালাতে। তো যাই হোক, অফিস আসার পর মারিয়া গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম, নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে বলল, আসতে পারি স্যার? আসুন। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমি আপনার ছোট, আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। ঠিক আছে, তো কি চাই এখন? স্যার আমার একটা কাজের খুব দরকার। কিন্তু আমাদের অফিসে তো কোনো পদ খালি নেই। আমি একটা কথা বলে রাখি, আমি এখনও ছেলেটার দিকে তাকাইনি। আমি একটা ফাইলের কাজ করতে আসি। স্যার অনেক কষ্টে আছি, যদি চাকরিটা দিতেন অনেক উপকার হতো। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে, শুধু একটা হারামি বন্ধু ছিল, শালা 5 বছর আগে হারিয়ে গেছে। আপনার সে বন্ধুর নাম কি? কোথায় থাকে? কি করে? আমি এবার এক চোখ কানা করে তার চেহারা দেখছি। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এই শালা এখানে কিভাবে আসলো? ও আর কেউ নয়, আমার বন্ধু রাফি। ওর সাথে পরিচয় ঢাকায়। আমি আগে যে অফিসে চাকরি করতাম সেখান থেকে পরিচয়। রাফি আমার কথা শুনে চেয়ার থেকে উঠে এসে আমাকে মারতে শুরু করলো। আরে থাম থাম, এইভাবে মারলে তো মরে যাব। শালা তোকে আজকেই মেরে ফেলবো। এতদিন কোথায় ছিলি? তোর নাম্বার বন্ধ, তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় হারিয়ে গেলি? তোকে এসব পরে বলবো, আগে বল তুই এখানে কিভাবে? আর আমি যে এই অফিসে কাজ করি তুই জানলি কিভাবে? আমি যশোর অফিসে কাজের জন্য এসেছি। হঠাৎ তোকে দেখি তুই গাড়ি নিয়ে এই অফিসে ঢুকলি। তারপর দারোয়ানকে বলে ভিতরে আসি। ও খুব ভালো করেছিস। বল কি খাবি, চা না কফি? চা হলেই হবে। ঠিক আছে, আমি চাচাকে বলে দিচ্ছি। আমি ফোন দিয়ে পিয়ন চাচাকে বললাম 2টো চা দিয়ে আসতে। এবার তোর কথা বল, কি কারণে এখানে চলে আসলি? তাহলে শোন। তারপর রাফিকে সব কিছু খুলে বললাম। আমার মনে হয় তোর কোনো ভুল হচ্ছে। কেন বললি এ কথা? আমি নিজের কানে শুনেছি। একদিন রনিকে খালি গায়ে দেখেছি, শুধু পরনে প্যান্ট ছিল। সেদিন বিছানা পুরো এলোমেলো ছিল। তারপরও বলবি তারা কিছু করে নাই? তারপরেও বলবো তোর কোথাও ভুল হচ্ছে, কারণ তুই তাদের কথা শুনলি, বিছানা এলোমেলো দেখলি, রোয়ানিকে খালি গায়ে দেখলি, আবার বলছিস তার পরনে প্যান্ট ছিল। তাহলে কেমনে বিশ্বাস করি? তুই যদি নিজের চোখে দেখতি তাহলে বিশ্বাস করতাম। এখানে হয়তো তোর কোনো ভুল আছে। তুই যদি তাদের হাতে নাতে ধরতি তাহলে মানা যেত। তোর জিনিসটা ভালো করে যাচাই বাছাই করা দরকার ছিল। আর যেটা মনে হয়েছে সেটা বললাম, বাকি তোর বুঝ। তারপর রাফি আরও কিছুক্ষণ থেকে চলে গেল। আমি কিছুক্ষণ কাজ করে কেবিন থেকে বেরিয়ে মারিয়ার কেবিনের দিকে তাকালাম। ওর দিকে তাকিয়ে দেখি কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। হয়তো রনির সাথে কথা বলছে। বিকেলে অফিস থেকে বাসায় যাওয়ার সময় মারিয়াকে জিজ্ঞেস করলাম, রনি এখন কি করে, কোথায় থাকে? কিছুদিন হয়েছে পড়ালেখা শেষ করেছে, এখন একটা অফিসে চাকরি করে। তার পড়ালেখার খরচ কিভাবে চলছে?
আমি একটা অফিসে চাকরি নিচ্ছি, যা বেতন পেতাম তাতে সংসার চালিয়েছি, আর রনের পড়ালেখা চলছে। ও, আমি আর কোনো কথা বললাম না। বেশি কথা বললে তার মায়ায় পড়ে যাব। এমনি তাকে দেখলে আমি কেন জানি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। বাসায় আসার পর মারিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে চলে গেলাম। পরের দিন অফিসে বসে কাজ করতে আসি। হঠাৎ একটা পিচ্চি মেয়ে আমার রুমে আসলো। চেহারা দেখতে একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর। হঠাৎ তার পিছনে দিয়ে যে ঢুকলো, তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। কান্নার মতো গভীর কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যজনকে স্পর্শ করে। হঠাৎ তার পিছন দিয়ে যে ঢুকলো তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, আমার ছোট ভাই রনি। ও এখানে কেন? আমার মনে হয় মারিয়া বলেছে। তাহলে এই বাচ্চা মেয়েটা তাদের, দেখতে একদম মারিয়ার মতো হয়েছে। রনি আমার সামনে আসলো। তখন আমি বললাম, তুই এখানে কেন এসেছিস? আপনার কাছে কিছু জানতে এসেছি। আমার কাছে কি জানতে এসেছিস? আমাদের ছেড়ে কেন এসেছেন? সেটা তুই ভালো করে জানিস। আমি কিছুই জানি না, আপনার কাছে জানতে চাই। আমি তোর কাছে বলতে বাধ্য নই। তুই এখনই আমার কেবিন থেকে বেরিয়ে যা। আর কারো কেবিনে ঢুকতে অনুমতি লাগে, সেটা মনে হয় তোর জানা নেই। সব কিছু জানা আছে, শুধু আপনার কাছ থেকে কিছু জানতে এসেছি। জানা হয়ে গেলে চলে যাব। আমি এখানে থাকতে আসি নাই। কি জানতে চাস? আমাকে আর ভাবিকে না বলে কেন চলে এসেছেন? কি অপরাধ ছিল আমাদের? আমি জানতে চাই। তুই আর তোর ভাবি আমার সাথে প্রতারণা করেছিস। তুই তোর ভাবির সাথে রুমে কি করেছিস? তোর সাথে খেলে মজা পায়, আমার সাথে খেলে মজা পায় না। আমাকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করতো তাহলে অনেক ভালো হতো। তারপরও বলবি আমি ভুল বলছি? আপনি কি কখনো ভাবির সাথে খারাপ কাজ করতে দেখেছেন? সরাসরি দেখি নাই, কিন্তু একদিন তুই আর তোর ভাবি রুমে কথা বলতে আমি দরজার বাহির থেকে সব শুনেছি। তারপর যখন রুমে ঢুকি তখন তোর গায়ে কোনো জামা দেখি নাই। তুই আমাকে দেখে জামা গায়ে দিছস, আর দেখছি পুরো বিছানা এলোমেলো হয়ে আছে। তারপর বলবি তোদের মাঝে কিছুই হয়নি? আমি একটা কথা বলি আপনাকে, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। মানে কি বলতে চাস তুই? আমি ভুল দেখছি? আপনি ভুল দেখছেন এবং ভুল শুনছেন। একটা কথা বলি, আমি ভাবিকে কখনো ওরকম চোখে দেখি নাই। আমাদের তো কোনো বোন নেই। আমি ভাবিকে নিজের বড় বোনের চোখে দেখছি। আপনি কি করে ভাবলেন আমি ভাবির সাথে এরকম জঘন্য কাজ করতে যাব? তাহলে তুই বলতে চাস তোর ভাবির সাথে কিছুই হয়নি? আমার সাথে ভাবির কিছুই হয়নি। তাহলে যে আমি দরজার আড়াল থেকে যে কথাগুলো শুনেছি সেগুলো কি মিথ্যা? তোর শরীরে জামা ছিল না, তারপরে বলবি সব মিথ্যা? পুরো বিছানা এলোমেলো হয়েছিল, তারপরেও বলবি সব কিছু মিথ্যা? তারপরেও বলবো সব কিছু মিথ্যা। আপনি যে কথাগুলো শুনছেন। আচ্ছা একটা কথা বলেন, আপনি ভাবির সাথে কি খেলা খেলে হেরে যেতেন সব সময়? আমি তার সাথে লুডো খেলায় হেরে যেতাম। ঠিকই ধরেছেন। আমিও ভাবির সাথে ওই সময় লুডো খেলেছিলাম। আমি কড়ি মারার পর ভোটের বাইরে চলে যাই, তখন ভাবি কড়িটা হাতে নিয়ে নেয়। আমি শয়তানি করে তার থেকে কড়িটা নিতেছিলাম, তখন ভাবি বলে গড়িটা ছেড়ে দিতে, কিন্তু আমি ছাড়ি নাই। ভাবি আবার বলে আমি অনেক ফাজিল হয়ে গেছি। তাহলে যে তোর ভাবি তোকে বলল আমাকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করতো তাহলে অনেক ভালো হতো, আর তোর শরীরে জামা ছিল না কেন? বিছানা এলোমেলো ছিল কেন? আমাকে বিয়ের কথা তো মজা করে বলেছে, আর আমার শার্টের বোতাম একটা খুলে পড়ে গেছে। ওই ভাবিকে বললাম বোতামটা লাগিয়ে দিতে, তারপর ভাবি বলল শার্টটা খুলে দিতে। আমি তাকে শার্টটা খুলে দিই, তারপর ভাবি বোতাম লাগিয়ে দেয়। আর বিছানা এলোমেলো হয়েছিল, কারণ লুডোর কড়িটা কাড়াকাড়ি করার সময় এলোমেলো হয়ে যায় বিছানা। তার মানে তোদের মাঝে কিছুই হয়নি। আমি খালি খালি সন্দেহ করে তোদেরকে ভুল বুঝলাম। আমার জিনিসটা ভালো করে যাচাই বাছাই করার দরকার ছিল। আমি না বুঝে এত বড় কাজ কিভাবে করলাম? একটা কথা বলি আপনাকে, ভাবি আপনাকে অনেক ভালোবাসে। আপনার চিঠিটা পড়ে ভাবি পুরো অবাক হয়ে যায়। তার থেকে আরও বড় অবাক হয় ডিভোর্স পেপার পেয়ে। তখন ভাবি আমার রুমে কান্না করতে আসে, আমার হাতে আপনার চিঠি আর ডিভোর্স পেপার দেয়। তখন আমি চিঠিটা পড়ে আমিও অবাক হয়ে যাই। হঠাৎ আমার টেবিলের ওপর একটা কাগজের ওপর চোখ যায়। চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকি, পড়ে আমি নিচে বসে যাই। তারপর ভাবি আর আমি অনেক কান্না করি।
আপনাকে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও পাইনি। 2 মাস পর ভাবি একটা অফিসে চাকরি নেয় আর আমার পড়ালেখার খরচ চালায়। ভাবির কষ্ট দেখে আমিও কয়টা টিউশনি করাই। আস্তে আস্তে ভাবির প্রমোশন হয়। তারপর থেকে সব টিউশনি ছেড়ে দিই। অনেক কষ্টে পড়ালেখা শেষ করে এখন একটা অফিসে চাকরি করি। আল্লাহ দিলে বেতন মোটামুটি ভালো। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আজ নিজের ভুলের কারণে এত কিছু হয়েছে। মারিয়া কি এখন আমাকে ক্ষমা করবে? তার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। তোর সাথে এই মেয়েটা কে? এ হচ্ছে তোমার মেয়ে রাইসা। তুমি বাসা থেকে চলে আসার 2 মাসের মাথায় হঠাৎ ভাবি মাথা ঘুরে পড়ে যায়। তখন ভাবিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলল ভাবি নাকি মা হতে চলেছেন। তখন অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে রাইসাকে কোলে নিয়ে পুরো মুখে চুমু দিতে লাগলাম। তারপর রাইসাকে কোল থেকে নামিয়ে দিয়ে রনির কাছে গেলাম। যখনই রনির পা ধরতে যাব তখন রনি আমাকে ধরে ফেলে। এটা আপনি কি করছেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোদের ভুল বুঝেছি, আমি আর কখনো এমন ভুল করব না, আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করে দিছি। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আর বড় ভাই কি কখনো ছোট ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে পারে? তোমাকে ফিরে পেয়েছি, এটাই অনেক। এখন মারিয়া কি আমাকে ক্ষমা করবে আমি যে ভুল করেছি? শোনো ভাইয়া, ভাবি এই 5টি বছর অনেক কষ্টে কাটিয়েছে। শুধু তোমার অপেক্ষা এখনো পড়ে আছে। তুমি ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে ভাবি তোমাকে ক্ষমা করে দিবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আগামীকাল অফিস আছে, একদিনের ছুটি নিয়ে এসেছি। ভাবি এতদিন তোমার কথা বলে নাই, হঠাৎ গতকাল বলেছে, তাই অফিস থেকে ছুটি নিয়ে রাইসাকে সাথে করে নিয়ে এসেছি। আমি চলে যাই। ভাবি তোমাকে ক্ষমা করে দিলে ঢাকায় চলে এসো। তুই তো কিছুই খেলি না। আজকে এমনি খুশিতে সব খিদে চলে গেছে। তুমি ভাবিকে আপন করে নিয়ে আসো, তখন তো একসাথে খাবো। আর কোনো কথা না বলে রনি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি রাইসাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মারিয়ার কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি মারিয়া কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে ঢুকতে দেখে ফোন কেটে দিল। আর আমার কোলে রাইসাকে দেখে চেয়ার থেকে উঠে এসে আমার কোল থেকে নিয়ে গেল। আমি সাথে সাথে মারিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, মারিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই, আমি না দেখে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমন করব না। তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। স্যার, এটা আপনি কি করছেন? আমার মতো খারাপ মেয়ে হয় না। আমি একটা প্রতারক, ধোঁকাবাজ, যে নিজের দেবরের সাথে খারাপ কাজ করতে পারি। সে মেয়ের কাছে কেন ক্ষমা চাইছেন? আমি বুঝতে পারি নাই, আমার দরকার ছিল আগে জিনিসটা যাচাই বাছাই করার, কিন্তু আমি কিছুই না করে তোমাদেরকে সন্দেহ করছি। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আপনি জানেন, এই মনে শুধু আপনার জন্য ঘর সাজিয়েছি, আপনাকে অনেক ভালোবেসেছি, কিন্তু তার ফল আপনি কি দিলেন? আমাকে ডিভোর্স দিলেন। আপনি জানেন, যখন বলেছিলেন আমি রনের সাথে খারাপ কাজ করেছি, তখন মনে হয়েছে আমার মাথায় যেন আকাশ। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয়। আমরা কি আবার আগের মতো করে শুরু করতে পারি না? সে অধিকার আপনি রাখেন নাই। যদি আগের মতো করে শুরু করতে চাইতেন তাহলে আমাকে কখনো ডিভোর্স দিতে পারতেন না। আপনি আমার কেবিন থেকে বেরিয়ে গেলে খুশি হব। আমি আর কোনো কথা না বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে গেলাম। কান্না করতে করতে পুরো জামা ভিজে গেছে। নিজের কেবিনে এসে চেয়ারে বসে কান্না করতে লাগলাম। আমি তোমাকে আপন করে নিব মারিয়া, তুমি যত কষ্ট দাও, অপমান করো, আমি কিছু বলবো না। তুমি মনে করছো আমি কষ্ট পাইনি, আমিও পেয়েছি। আজ আমার ভুলের জন্য এত কিছু হয়েছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কাজে মন দিলাম, কিন্তু কোনোভাবে কাজ করতে পারছি না, তাই কেবিন থেকে বেরিয়ে গেলাম। বাহির হওয়ার সময় মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি আবারও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে মোবাইলে। অফিস থেকে বাহিরে আসার সময় দেখি রাইসা একা একা খেলতে আছে। তখন আমি তার কাছে গেলাম। রাইসা মামুনি, আব্বুর কাছে এসো। তুমি আমার আব্বু না। তোমাকে কে বলছে আমি তোমার আব্বু না? আম্মু বলেছে। তোমার আম্মু মিথ্যা কথা বলেছে। তাহলে তুমি আমাদের সাথে ছিলে না কেন? আমি দেখেছি আম্মু প্রতিদিন রাতেই তোমার ছবি বুকে নিয়ে কান্না করে। তুমি আমার আম্মুকে অনেক কষ্ট দিয়েছো। আমি তোমাকে আব্বু বলে ডাকবই না কখনো।
আমার ভুল হয়ে গেছে মামনি, তোমার এই বাবাকে মাফ করে দাও। যদি আম্মু তোমাকে মাফ করে দেয় তাহলে আমিও তোমাকে মাফ করে দেব আর আব্বু বলেও ডাকবো। এই কথা বলে রাইসা মারিয়ার কেবিনে চলে গেল। এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আজ আমার ভুলের জন্য আমার মেয়েও রাগ করে আছে। আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? নিজের মেয়ের মুখে বাবা ডাকটা শুনতে পেলাম না। আমি একজন পাপী। আজ আমার জন্য এত কিছু হয়েছে। আমি অফিস থেকে বাইরে এসে গাড়ি নিয়ে একটা পার্কে চলে গেলাম। একটা নিরিবিলি জায়গায় বসে চোখের পানি ফেলতে লাগলাম। মারিয়াকে অনেক কষ্ট দিয়েছি, তাই এখন আমার উপর অভিমান করে আছে। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল। রিয়ার মতো মেয়েকে দেখে একটা ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। আমি তাদের সামনে গেলাম। রিয়া আমাকে এখানে হয়তো আশা করে নাই। স্যার আপনি এখানে? এমনি আসলাম, অফিসে ভালো লাগছে না, তাই পার্কে আসলাম। তা তুমি আজকে অফিসে যাও নাই কেন? আসলে স্যার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর অফিসে যাইনি। সরি স্যার, কালকে থেকে এরকম হবে না। তা ওকে তোমার সাথে? আসলে স্যার মানে বুঝতে পেরেছি। তা কতদিনের সম্পর্ক? আজ 2 বছরের। তোমার বাবা মা জানে? এখনো জানাই নাই। জীবন এখনো কোনো কাজ পায়নি, টাকার জন্য চাকরি করতে পারছে না। তুমি কতটুকু পর্যন্ত পড়েছো? স্যার অনার্স কমপ্লিট করেছি। ঠিক আছে, কালকে সার্টিফিকেটগুলো নিয়ে অফিসে দেখা করবে। ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমার সমস্যার কারণে চাকরিটা দিতেছি। স্যার আপনি অনেক বড় উপকার করলেন। ঠিক আছে, তাহলে এখন যাই। কালকে ওকে নিয়ে অফিসে চলে আসবে। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেলাম। খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না। ভিতরে ঢুকে নিজের কেবিনে যাওয়ার সময় মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি রাইসাকে খাবার খাওয়াচ্ছে। বিকেলে অফিস শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলাম মারিয়ার জন্য। কিছুক্ষণ পর দেখি মারিয়া রাইসাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসলো। কোনো কথা না বলে সামনের সিটে এসে বসে পড়ল। মারিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। আমি কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। মারিয়া কোনো কথা বলছে না। রাইসা মারিয়ার কোলে ঘুমিয়ে পড়েছে। রাস্তার পাশে দেখি ফুচকার দোকান। মারিয়া আবার ফুচকা খেতে পছন্দ করে, তাই মারিয়াকে বললাম, মারিয়া চলো ফুচকা খেয়ে আসি। আমি খাবো না, আপনার খেতে মন চাইলে গিয়ে খেয়ে আসেন। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে আমি গাড়ি পার্কিং করলাম। রাইসাকে আমার কোলে দাও। ধন্যবাদ আপনাকে, আমি তাকে কুলে নিয়ে যেতে পারবো। মারিয়া, এমন কথা বলো না, আমার অনেক কষ্ট হয়। রাইসা যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে। প্লিজ তুমি তাকে আমার থেকে দূরে সরিয়ে রেখো না। মারিয়া কি যেন ভেবে আমার কোলে রাইসাকে দিল। তারপর লিফটের উপরে উঠলাম। মারিয়া চাবি দিয়ে রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। আমিও তার সাথে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি রাইসার ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে রেখেছে। হঠাৎ একটা ছবি দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন, আমার ছবি? আরে না, আমার বাবা মার ছবি, যেটা আমি সবসময় আমার রুমে টেবিলের উপর রাখতাম। কিন্তু বাসা থেকে বেরিয়ে আসতে মনে ছিল না আনতে। আমি মারিয়ার রুমে গিয়ে রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। তখন মারিয়া বলল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? রায়সাকে কোলে করে নিয়ে আসার জন্য। আমি আমার মেয়েকে কোলে করে আনছি, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? রায়সাকে নিজের মেয়ে বলতে লজ্জা করে না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এতটা বছর লালন পালন করেছে, তখন আপনি কোথায় ছিলেন? একটা মেয়ে গর্ভ অবস্থায় তার স্বামীকে পাশে পায়নি, তখন আপনি কোথায় ছিলেন? মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, মা আমার বাবা কোথায়? তখন আপনি কোথায় ছিলেন? এখন বলতে এসেছেন আমার মেয়ে আমার মতো রাইসাও আপনাকে ঘৃণা করে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি যে শাস্তি দিবে দাও, তবুও আমার মেয়ের থেকে দূরে সরিয়ে রেখো না। আপনি আমার রুম থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব। আমি মাথা নিচু করে মারিয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মনে পড়ল রনির কথা, তার সাথে কথা বলা দরকার। কিন্তু আমার কাছে তো রনির নাম্বার নেই। তাই বিছানা থেকে উঠে গিয়ে মারিয়া রুমের সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মারিয়া দরজা খুলে দিল। আপনাদের একটা কথা বলি, আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানে 2টা শাখা, একটা শাখায় আমি থাকি, আরেকটাই মারিয়া। আপনি এখানে কেন? কি চাই আপনার? তেমন কিছু না, রনির নাম্বারটা একটু দিবে? ভিতরে আসুন, আমি মোবাইল নিয়ে আসছি। মারিয়া তার রুমে চলে গেল। আমি আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে দেখতে লাগলাম।
পিছন থেকে মারিয়া বলল, নাম্বার উঠান। আমি ছবিটা রেখে নাম্বারটা মোবাইলে নিয়ে নিলাম। তারপর বেরিয়ে আসলাম। আমার রুমে এসে বিছানায় শুয়ে রনিকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আমি তোর ভাই বলছি, রাসেল। আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো নাই রে। কেন ভাইয়া? মারিয়া আমাকে ক্ষমা করছে না। আমি তার পা ধরে ক্ষমা চেয়েছি, কিন্তু সে ক্ষমা করে নাই। ভাইয়া, ভাবি অনেক কষ্ট পেয়েছে তো, তাই অভিমান করে আছে। তুমি লেগে থাকো, দেখবে একদিন সব অভিমান দূর হয়ে যাবে। তাই যেন হয় ভাই। তো তুই কি করিস? খাবার খেয়েছিস? আমি কিছুক্ষণ আগে বাসায় আসলাম, এখন ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। তুমি কি করো? খাওয়া দাওয়া করছো? আমি ফ্রেশ হয়ে মারিয়ার থেকে তোর নাম্বার নিয়ে এসে তোকে ফোন দিলাম। আরও কিছুক্ষণ পর খাবো। ও আচ্ছা রনি, মারিয়াকে কি কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছিস? হঠাৎ এ কথা বলছো কেন ভাইয়া? মারিয়াকে দেখি মাঝে মাঝে কার সাথে যেন হেসে হেসে কথা বলে, তাই বললাম আর কি। আমি তো তেমন কারোর সাথে কথা বলতে দেখি নাই। আর তোমাকে একটা কথা বলি, ভাবি কখনো সন্দেহ করো না। আমি জানি ভাবি অনেক ভালো একটা মেয়ে। তাহলে সে কার সাথে এমন কথা বলে? সেটা বলতে পারবো না, হয়তো তার মা বাবা, আর না হয় বান্ধবীর সাথে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, নিজের শরীরে যত্ন নিস। আর তোর বাসার খাবার বানিয়ে দেয় কে? তুই একা একা কিভাবে খাবার খাস? আমার একটা কাজের মেয়ে বাসায় রেখেছি, সে সব কাজ করে দেয়। ও, তারপর ফোন কেটে দিয়ে বিছানা থেকে উঠে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বাইরে চলে আসলাম। আমি গাড়ি বের করে মারিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া বেরিয়ে আসলো, সাথে রাইসাকে নিয়ে আসলো। মারিয়া আজকে একটা নীল রঙের শাড়ি পরেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মারিয়া গাড়িতে এসে বসলো। আমি রাইসাকে বললাম, কেমন আছো রাইসা মামনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই মামনি, তুমি আমাকে একটাবার বাবা বলে ডাকো। কখনো না, আমার বাবা নেই, মাই আমার কাছে সবকিছু। আমি তোমাকে ঘৃণা করি। মারিয়া অন্যদিকে তাকিয়ে আছে, সে কোনো কথা বলল না। নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। চোখের পানি মুছে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। মারিয়া আর রাইসা গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে অফিসের ভিতরে চলে গেলাম। নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে গেছে। কিছুক্ষণ পর দেখি রিয়া দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আসো। আমি তাকিয়ে দেখি রিয়ার সাথে জীবন এসেছে। বসো, আর তোমার সার্টিফিকেটগুলো দাও। এই নিন। আমি জীবনের সার্টিফিকেটগুলো দেখলাম। সার্টিফিকেটগুলো দেখে বুঝলাম জীবন অনেক মেধাবী ছাত্র ছিল। তোমার সার্টিফিকেট দেখে বুঝলাম তুমি অনেক মেধাবী ছাত্র ছিলে। তুমি যদি চাও আজকে থেকে অফিসে জয়েন করতে পারো। রিয়ার পাশেই তোমার কেবিন। অনেক বড় উপকার করলেন আপনি স্যার। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, ঠিকমতো কাজ করবে, নিজের অফিস মনে করবে। আর তোমার বেতন এখন বর্তমানে 25,000 টাকা। কাজ দেখে পরে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আর আমি আজকে থেকে জয়েন করতে চাই। ঠিক আছে রিয়া, তুমি জীবনকে তোমার পাশের কেবিনে নিয়ে যাও আর তার কাজ বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার, তুমি আসো আমার সাথে। জীবন আর রিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আবার কাজ করতে লাগলাম। এইভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমি অনেকভাবে মারিয়ার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু মারিয়া আমাকে ক্ষমা করে নাই। আগে তো মোটামুটি কথা বলতো আমার সাথে, কিন্তু এখন কাজ ছাড়া তেমন কথা বলে না। আর মাঝে মাঝে একটা ছেলেকে দেখি তার কেবিনে আসতে যেতে। আমি কিছু বললে আমার কথার কোনো উত্তর দেয় না। আমি তার সাথে কথা না বলতে পারলে অনেক কষ্ট হয়। কেন জানি মারিয়াকে আমি হারিয়ে ফেলবো মনে হয়। না, এটা হতে দিব না। আমি মারিয়াকে হারাতে পারবো না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবনে মারিয়াকে আবার চাই। রাইসা আমার সাথে টুকটাক কথা বলে, কিন্তু এখনো আব্বু বলে ডাকে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিচে এসে গাড়ি বের করে বসে আছি। কিছুক্ষণ পর মারিয়া রাইসাকে নিয়ে বেরিয়ে আসলো। এই মেয়েটাকে আমাকে পাগল করে দিবে। আজকেও মারিয়াকে অনেক সুন্দর লাগছে, কিন্তু অবাক করার বিষয় হলো মারিয়া আজকে গাড়িতে উঠছে না, বাহিরে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। আপনি চলে যান, আকাশ আমাকে অফিসে দিয়ে আসবে। এই আকাশ ছেলেটাকে? আমি ওকে ভালোবাসি। আরও 1 মাস পর আমাদের বিয়ে। আপনাকে দাওয়াত দিব, কিন্তু এখনো বিয়ের কার্ড বানানো হয়নি। কার্ড বানানো হলে পেয়ে যাবেন। আমি বিশ্বাস করি না।
তুমি কাউকে ভালোবাসতে পারো না, আমি তোমাকে কারো হতে দিব না, তুই শুধু আমার। কোন অধিকারে জোর করছেন আপনি? ভালোবাসার অধিকারে। প্লিজ মারিয়া, তুমি এমনটা করো না, আমি বাঁচবো না তোমায় ছাড়া। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আকাশ ছেলেটা অনেক ভালো। তার বাবা বাইরে গেছে অফিসের কাজের জন্য, আসতে কিছুদিন লেট হবে, উনি আসলে বিয়ে হবে। প্লিজ মারিয়া, আমার একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আপনি এখন আসতে পারেন, আকাশ কিছুদিনের মধ্যে চলে আসবে। বলতে না বলতেই হাজির হয়ে গেছে আকাশ। আকাশ গাড়ি নিয়ে এসেছে, দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, আর চেহারা অনেক সুন্দর। মারিয়া রাইসাকে নিয়ে সামনের সিটে গিয়ে বসলো। তারপর তারা গাড়ি চালিয়ে চলে গেল। আমি আর কোনো কিছু না ভেবে তাদের পিছনে যেতে লাগলাম। কিছুটা দূরে যাওয়ার পর দেখি আকাশ গাড়ি থামিয়ে একটা দোকান থেকে 2টা আইসক্রিম আর কিছু চকলেট নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আজ পর্যন্ত আমি কিছু খাওয়াতে পারি নাই আমার মেয়েকে। নিজের একটা ভুলের কারণে আজ এত কিছু হয়েছে। না, আমি পারবো না। অনেকবার ক্ষমা চেয়েছি, আর না, তার পা পর্যন্ত ধরেছি অনেকবার, তারপরও ক্ষমা করে নাই। যদি আমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে ক্ষমা করে দিত। এখন থেকে আমিও তাকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে কথা বলবো। আরে ভাই, অভিনয় করব। দেখবো মারিয়া কোনো কিছু করে নাকি। আমি আর কোনো কথা চিন্তা না করে চোখের পানি মুছে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। গাড়ি পার্কিং করে ভিতরে গিয়ে নিজের কেবিনে চলে গেলাম। আসার সময় দেখলাম মারিয়া আকাশের সাথে হেসে হেসে কথা বলছে কেবিনে। আপনারা হয়তো বলবেন কিভাবে দেখছি, আসলে মারিয়ার কেবিনে গ্লাস ফিটিং করা। আমি চেয়ারে বসে রিয়াকে ফোন দিয়ে বললাম জীবনকে সাথে করে নিয়ে আমার কেবিনে আসতে। কিছুক্ষণ পর দুজনেই আমার কেবিনে চলে আসলো অনুমতি নিয়ে। তোমরা দুজনে বসো। স্যার কেন ডেকেছেন? তোমাদের একটা সত্যি কথা বলবো আজকে। কি সত্যি কথা স্যার? অফিসের ম্যানেজারকে তোমরা চিনো? না স্যার, শুধু এটা জানি ম্যানেজার ম্যাম আপনার পাশের ফ্ল্যাটে থাকে, এর থেকে বেশি কিছু জানি না। ও আর কেউ নয়, আমার বউ। একটা ভুল বোঝাবুঝির কারণে তাকে আমি ডিভোর্স দেই। মানে কি হয়েছিল আপনাদের মাঝে? তাহলে শুনো, তারপর সব কিছু খুলে বললাম। স্যার একটা কথা বলি, আপনার জিনিসটা আগে যাচাই বাছাই করার দরকার ছিল, তাহলে এত কিছু হতো না। তুমি ঠিকই বলেছ। এখন আমি ওর কাছে অনেকভাবে ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে পাত্তা দিচ্ছে না। তাই এখন তোমাদেরকে ডেকে আনলাম। কেন স্যার? আমার সাথে রিয়াকে অভিনয় করতে হবে। মারিয়া যেন বুঝে আমরা দুজন দুজনকে ভালোবাসি। জীবন, তোমার কোনো অসুবিধা হবে? এ কারণে রিয়ার সাথে তোমাকে আসতে বললাম। স্যার এটা আপনি কি বলছেন? আমার কোনো সমস্যা হবে না। যদি রিয়ার অভিনয়ে ম্যামকে ফিরে পান তাহলে আমি খুশি হব। ঠিক আছে। আর রিয়া, তোমার কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো। না স্যার, আমার কোনো সমস্যা নেই। আমি দোয়া করি আল্লাহ যেন মারিয়া ম্যামকে আপনার কাছে ফিরিয়ে দেন। ঠিক আছে, তাহলে জীবন তুমি গিয়ে কাজ করো, আমি রিয়াকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। জীবন কেবিন থেকে বেরিয়ে গেল। আমি রিয়াকে সবকিছু বুঝিয়ে দিলাম কেমনে কি করতে হবে। তারপর আমি মারিয়াকে ফোন দিয়ে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। আসতে পারি স্যার? ও মিস মারিয়া, আসুন। মারিয়া হয়তো আমার কথাই অবাক হচ্ছে তাকে মিস বলাতে। আমাকে কেন আসতে বললেন স্যার? অফিসের সবার বেতন ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছেন তো? ঠিকভাবে। জি স্যার। তাহলে আজকের মধ্যে এই 5টি ফাইল রেডি করে দিবেন। না দিতে পারলে বেতন থেকে টাকা কেটে রাখা হবে। কিন্তু স্যার, এই ফাইলের কাজ তো আমার না, আমাকে দিচ্ছেন কেন? কেন, কোনো সমস্যা? বয়ফ্রেন্ডের সাথে তো ভালো গল্প করতে পারেন, এগুলো পারবেন না কেন? আপনাকে কি বসে থাকার জন্য চাকরি দিছে? আমি কোনো কথা শুনতে চাই না। এই নাও তোমার কফি। ও তুমি, তোমার হাতের কফি না খেলে আমি আবার কাজ করতে পারি না। এই কারণে তো প্রতিদিন তোমাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়ায়। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, গিয়ে ফাইলগুলো রেডি করে দেন। মারিয়া কোনো কথা না বলে ফাইলগুলো হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। চেহারা কেমন যেন হয়ে গেছে, হয়তো আমার এমন ব্যবহার আশা করে নাই। রিয়া, এবার তুমি গিয়ে কাজটা করো, যখন ফোন দিব তখন চলে আসবে। ঠিক আছে স্যার। আর ম্যামের চেহারা দেখে বুঝলাম অনেক কষ্ট পেয়েছে। ওটা কোনো সমস্যা না, পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। রিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি জীবনকে ফোন দিয়ে বললাম, মারিয়ার কেবিন থেকে আকাশ ছেলেটা কি বের হয়েছে? তখন সে বলল বের হয়ে গেছে। যাক, তাহলে ওষুধে কাজ হয়েছে। আমি বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি রনি ফোন দিচ্ছে। কেমন আছিস রনি? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কোথায় তুই? আমি অফিসে আছি, হাতে তেমন কাজ নেই, তাই তোমাকে ফোন দিলাম। ও, তো নাস্তা করেছিস? করেছি, তুমি করছো ভাইয়া? করেছি। আচ্ছা রনি, মারিয়া কি তোকে কিছু বলেছে? কেন ভাইয়া? মারিয়া নাকি আকাশ নামে একটা ছেলেকে ভালোবাসে, আবার তারা নাকি বিয়ে করবে। এই ব্যাপারে তুই কিছু জানিস? আমি তো কিছুই জানি না, আমার সাথে তো ভাবি এ ব্যাপারে কথা বলে নাই।
ঠিক আছে, তুই তোর অফিসের বস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে এখানে আয়। আর আকাশ ছেলেটাকে তার সব কিছু বাহির করতে হবে। আর তুই যে এখানে আসবি তোর ভাবি যেন না জানে। এখানে এসে একটা হোটেলে উঠবি। ঠিক আছে ভাইয়া, আমি আজকে ছুটি নিয়ে কালকে সকালে রওনা দিব। ঠিক আছে, ভালো থাকিস, পরে কথা হবে। ফোনটা কেটে আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই কেবিন থেকে বেরিয়ে আসতে মারিয়াকে দেখি এখনো বসে বসে কাজ করতে আছে। চেহারা কেমন শুকিয়ে গেছে। রাইসা চেয়ারে বসে মারিয়ার মোবাইল টিপতে আছে। কেমন যেন খারাপ লাগছে মারিয়ার চেহারার দিকে তাকিয়ে। তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, তারপরও তুমি ক্ষমা করো নাই, তাই বাধ্য হয়ে এরকম করেছি। তুমি অন্য ছেলের সাথে কথা বললে আমার অনেক খারাপ লাগে। তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। আর কোনো কিছু চিন্তা না, ক্যান্টিনে এসে খাবার খেয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। তারপর রিয়ার কাছে আসলাম। রিয়া, তুমি এই খাবারগুলো মারিয়াকে দিয়ে আসো। না নিতে চাইলে বলবে, অফিস থেকে আজকে সবাই খাবার দিছে। ঠিক আছে স্যার। রিয়া খাবারগুলো নিয়ে মারিয়ার কেবিনে চলে গেল। আমি আমার কেবিনে এসে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া কেবিনে এসে এমন কিছু বলল তা শুনে মাথা পুরো খারাপ হয়ে গেল। স্মৃতিশক্তিটা হারিয়ে গেলে ভালো হতো। পুরনো সব স্মৃতি ভুলে যেতে পারতাম। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। রিয়া খাবারগুলো নিয়ে মারিয়ার কেবিনে চলে গেল। আমি আমার কেবিনে এসে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া কেবিনে এসে এমন কিছু বলল তা শুনে মাথা পুরো খারাপ হয়ে গেল। স্যার, আপনি আমার হাতে কেন খাবার দিচ্ছেন? আপনি নিজে দিয়ে আসেন না কেন? কি হয়েছে? আর তোমার গাল লাল হয়ে আছে কেন? আমি ম্যামকে খাবারগুলো দিতে ম্যাম বলল খাবে না, কিন্তু আমি একটু জোর করাতে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। সরি রিয়া, আমার জন্য মারিয়া তোমাকে থাপ্পড় মারছে। আমি যদি তোমাকে খাবারগুলো নিয়ে না পাঠাতাম তাহলে এমন কিছু হতো না। প্লিজ তুমি রাগ করো না, আমি ব্যাপারটা দেখছি। প্লিজ স্যার, আপনি ম্যামকে কিছু করবেন না। হয়তো সকালের কাহিনী নিয়ে আমার উপর রেগেছিল, তাই হয়তো এমন করেছে। তুমি বলছো তাই কিছু বললাম না, তা না হলে আজকে ওকে দেখিয়ে দিতাম। ঠিক আছে স্যার, আমি তাহলে যাই, হাতে কিছু কাজ বাকি রয়ে গেছে। ঠিক আছে যাও। রিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। আমি বসে কাজ করতে লাগলাম। বিকেলে অফিস ছুটির পর সবাই বাহির হয়ে গেছে, কিন্তু মারিয়া এখনো বসে বসে কাজ করতে আছে। আমার মেয়েটার চেহারা কেমন যেন শুকিয়ে গেছে। আমার ভুলের জন্য মেয়েটাও আমার কথা বলে না। আমি কিছু দিলে খায় না, কিন্তু বাহিরের একটা ছেলে দিলে খায়। আমি আজ পর্যন্ত নিজের হাতে রাইসাকে কিছু খাওয়াতে পারি নাই। অন্য লোকের হাতে খাবার খাওয়াই, মানুষ তাকে আদর করে খাবার দিলে খায়। তাই আমি অন্য লোকের হাতে খাবার দিয়ে বললাম আমার কথা যেন বলে। আমি মারিয়াকে ফোন দিয়ে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর মারিয়া কেবিনে আসলো। মিস মারিয়া, ফাইলগুলো কোথায়? অফিস তো অনেকক্ষণ আগে শেষ হয়েছে, সবাই চলে গেছে। ফাইলগুলো দেন। স্যার, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, আর আজকে মাত্র 2টা রেডি করছি। আমি কথা দিচ্ছি কালকে বাকি 3টা রেডি করে দিব। মারিয়ার চেহারার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে আছে, আর চেহারা কেমন শুকিয়ে গেছে। মনে হয় সকাল থেকে কিছু খাইনি। তার কথা শুনে মায়া লাগলো, তাই আর কিছু বললাম না। ঠিক আছে, কালকে যেন ফাইলগুলো রেডি পাই। জি স্যার। তা আপনার বয়ফ্রেন্ড আসবে নিতে, নাকি আমার সাথে যাবেন? ও, এখন বয়ফ্রেন্ড বলে কি হবে? কিছুদিন পর তো বিয়ে হবে। যখন বিয়ে হবে তখন দেখা যাবে, আর আমি আজকে আপনার সাথে যাব। ঠিক আছে, আপনি বাহিরে অপেক্ষা করুন, আমি আসতেছি। মারিয়া কোনো কথা না বলে চলে গেল। আমি একটা কাজ করে অফিস থেকে বেরিয়ে আসলাম। কি কাজ করলাম কিছুক্ষণ পর বুঝতে পারবেন। বাহিরে এসে দেখি মারিয়া রাইসাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি নিয়ে তাদের সামনে গেলাম। মারিয়া কোনো কথা না বলে সামনের সিটে বসে পড়ল। রাইসা মারিয়ার কোলে ঘুমিয়ে গেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি রিয়া ফোন দিছে। হয়তো বুঝতে পারছেন কি কাজ করে এসেছি। আমি রিয়াকে ফোন দিয়ে বললাম 5 মিনিট পর যেন আমাকে ফোন দেয়। বলো রিয়া। বাসায় গেছো নাকি এখন অফিসে আছো? না রিয়া, মাত্র বাসায় যেতেছি। তুমি কি করো? অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে কফি খাচ্ছি আর তোমার সাথে কথা বলছি। আমার আর তোমার কথা তোমার আব্বু আম্মুর কাছে বলেছো? বলেছি, তারা বলেছে তোমাকে আসার জন্য। ঠিক আছে, আমি কালকে যাব অফিস শেষ করে। এতক্ষণ মারিয়া চুপ করে আমার আর রিয়ার কথা শুনছে। হয়তো বুঝতে পারছে আমি রিয়াকে ভালোবাসি, তাই বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলাচ্ছে। আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। বাসায় আসার পর মারিয়া রাইসাকে কোলে নিয়ে যাওয়ার সময় আমি বললাম রাইসাকে আমার কোলে দাও। আমি নিতে পারবো, কারোর সাহায্য দরকার নেই। বলে চলে গেল।
আমি আর দাঁড়িয়ে না থেকে উপরে চলে আসলাম। তাহলে ঔষধে কাজ করতে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সকালবেলা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি রনি ফোন দিছে। বল রনি। ভাইয়া, তুমি কি এখনো ঘুমিয়ে আসো? হুম। ঘুমের থেকে ওঠো। আর আমি গতকাল রাতে রওনা দিছি। এখন আমি তোমার বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। তুই আমাকে ফোন দিলি না কেন? তোমাকে ফোন দিছি অনেক, কিন্তু তুমি ফোন ধরো নাই। সরি রে, মোবাইলটা বালিশের নিচে ছিল। রাতে শোয়ার সময় বাহির করছি, কিন্তু চালাই নাই। আচ্ছা বাদ দাও, তুমি রেডি হয়ে বেরিয়ে আসো। আর আমি দেখতে আসি তোমার বাসার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ওইটা কি আকাশের গাড়ি? আমি বিছানা থেকে উঠে বাহিরে তাকিয়ে দেখি আকাশ গাড়ি নিয়ে অপেক্ষা করতে আছে। এটাই আকাশের গাড়ি। ওকে, তুমি চিন্তা করো না, আমি আজকের ভিতরে সব কিছু বের করব। ঠিক আছে, আর তুই চেহারা ঠেকে রাখিস যাতে তোকে চিনতে না পারে। ওটা তোমাকে বলতে হবে না। আচ্ছা, ভাবি রাইসাকে নিয়ে বেরিয়ে এসেছে। আমি এখন তাদের গাড়ি প্রো করব, তারপর তোমাকে জানাবো। রাখি। ফোন কেটে দেওয়ার পর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে এসে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম। নিজের কেবিনে যাওয়ার আগে মারিয়ার কেবিনের ভিতরে তাকালাম। আজকে আর আকাশ ছেলেটা নেই। আমি নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। তারপর কেবিন থেকে বেরিয়ে আসতে মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি মারিয়া রাইসাকে নিয়ে খাবার খাচ্ছে। আজকে মারিয়াকে দেখে কেমন যেন খুশি খুশি লাগছে। আমার অনেক ভালো লাগছে। মারিয়া মনমরা হয়ে থাকলে আমার কাছে অনেক খারাপ লাগে। আমি চাই মারিয়া সবসময় হাসি খুশি থাকুক। ক্যান্টিনে এসে খাবার খেয়ে নিজের কেবিনে চলে আসলাম। বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ দরজায় দাঁড়িয়ে রনি বলল, ভিতরে আসতে পারি স্যার? আরে রনি, তুই ভিতরে আয়। সব খবর নিয়ে এসেছি আকাশের। আগে কাউকে দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। দুপুরে খাবার এখনো খাইনি। আকাশের পিছনে দৌড়াতে দৌড়াতে খাবার খাওয়া হয়নি। কি বলছিস তুই? আগে বলবি না? তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি পিয়ন চাচাকে দিয়ে খাবার নিয়ে আসছি। রনি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। আর আমি পিয়ন চাচাকে ফোন দিয়ে বললাম ক্যান্টিন থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে। কিছুক্ষণ পর চাচা খাবার নিয়ে আসলো। রনি খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে রনি বলল, মারিয়াকে কিছু বলেছে? ও কি বলবে? রাসেল ভাইকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছে। কারণ রাসেল ভাই একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলে, আর দেখে মারিয়া আরও কষ্ট পায়। রাসেল ভাইয়া তো মাত্র 1 মাস কষ্ট সহ্য করতে পারে নাই, আর মারিয়া যে 5টা বছর অনেক কষ্টে কাটিয়েছে শুধু ওনাকে ফিরে পাওয়ার জন্য। মারিয়ার চোখে পানি দেখলে নিজের থেকে অনেক খারাপ লাগে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। দোয়া করি মারিয়া যেন তাড়াতাড়ি রাসেলকে আপন করে নিতে পারে। রাসেল তো মনে করেছে মারিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু সে এটা জানে না মারিয়া তাকে কষ্ট দেওয়ার জন্য তোমার সাথে অভিনয় করছে। তুমি ঠিক বলছো বিধি। রাসেল হয়তো জানে না আমি মারিয়ার বান্ধবীর বয়ফ্রেন্ড, মানে তোমার বয়ফ্রেন্ড। ঠিকই বলেছো। এই ছিল তাদের মধ্যে কথা। তার মানে মারিয়া আমাকে কষ্ট দেওয়ার জন্য আকাশের সাথে অভিনয় করে যাচ্ছে। অফিসে বসে কথা বলছে, ফোনে তার সাথে হেসে হেসে কথা বলছে। আমি তো মারিয়ার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, তার পা পর্যন্ত ধরেছি। ভাবি তোমাকে বোঝাতে চাইছে কষ্ট জিনিসটা কেমন। ভাবি তো 5টি বছর কষ্ট পেয়ে এসেছে। ওর সব কষ্ট এখন থেকে আমি মাথা পেতে নিব। ঠিক আছে, আমি ভাবির কাছে গেলাম। রাইসাকে দেখি না, অনেক দিন হয়েছে। ঠিক আছে, যা। রনি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি কাজে মন দিলাম। আর ওইদিকে রনি মারিয়ার কেবিনের দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি ম্যাম? আরে রনি, তুমি ভেতরে আসো। রনি ভিতরে ঢুকে রাইসাকে কোলে নিয়ে বলল, আমার চাচ্চুটা কেমন আছে? তুমি অনেক পচা চাচ্চু। আমাকে তুমি দেখতে আসো না, তোমার সাথে কথা বলবো না। চাচ্চু অফিসে অনেক কাজ, তাই আসতে পারি না। প্লিজ তুমি রাগ করো না। এই দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি। সত্যি চাচ্চু? চাচ্চু। তা হঠাৎ করে আসলে যে? আমাকে তো বলনি তুমি আসবে। সারপ্রাইজ দিব বলে বলি নাই, আর রাইসাকে দেখতে ইচ্ছা করছিল তাই আসলাম। তা তোমার অফিসের কাজ কেমন চলছে? অনেক ভালো। আচ্ছা ভাবি, একটা কথা শুনেছি, কথাটা কি সত্য নাকি? কি কথা শুনেছো? ভাইয়ার কাছে শুনলাম তুমি নাকি আকাশ নামে একটা ছেলেকে ভালোবাসো, আরও 1 মাস পর নাকি বিয়ে করবে তাকে। মারিয়া রনির কথা শুনে হাসতে লাগলো। তখন রনি আবার বলল, ভাবি তুমি হাসছো যে? তোমার কথা শুনে না হেসে পারলাম না। মানে বুঝলাম না। তাহলে শোনো, আমি রাসেলকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলেছি।
আকাশ হলো আমার বান্ধবী তিথির বয়ফ্রেন্ড। আমি তাদের সাথে কথা বলে এরকম প্ল্যান করি। তুমি ভাবলে কি করে রাসেলকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসবো? রাসেল আমার এখনো পুরো হৃদয় জুড়ে আছে। আমি তাকে কখনোই ভুলতে পারবো না। ভাইয়া তো সত্যি মনে করেছে, তাই আমাকে ঢাকা থেকে ফোন করে নিয়ে আসলো। আর আকাশকে তার সব খবর বাহির করতে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশের পিছনে যেতে সব কিছু জানতে পারলাম। তাই তোমার কাছে আবার শুনতে চাইলাম। তারপর মারিয়া যেটা বলল আমি তো অবাক হয়ে গেলাম। তাহলে রিয়া ছোট্ট একটা ভুলের কারণে যে অজুহাত দেখিয়ে চলে যায়, সে কখনো পাশে থাকার যোগ্য নয়। মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। তারপর মারিয়া যেটা বলল আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে রিয়া সব কিছু বলে দিছে। আর আমি এটাও জানি রিয়া রাসেলের সাথে অভিনয় করছে আমাকে দেখানোর জন্য। রিয়া সকালে অফিসে আসার পর আমাকে সব কিছু খুলে বলেছে। তাহলে তুমি ভাইয়াকে মেনে নিচ্ছ না কেন? ভাইয়া তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। তাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিই কিভাবে? আমি অনেক কষ্ট পেয়েছি, তাই তাকে ক্ষমা করি নাই। কিন্তু তাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাই, তাই কিছুদিনের মধ্যে আপন করে নিব। কিছুদিন কেন? সেটা সময় হলে জানতে পারবে। আমি বুঝি না তোমার ভিতরে কি চলছে। শুধু একটুই বলবো, ভাইয়াকে আপন করে নাও। আমি জানি তুমি ভাইয়াকে ডিভোর্স দাওনি। তোমার কথা রাখতে এখন আমি ভাইয়াকে কিছু বলি নাই। তুমি কি করে ভাবলে আমি রাসেলকে ডিভোর্স দিব? আমি ওকে আমার জীবনের চেয়েও অনেক ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। দরকার হলে ফোন দিও। আম্মু, একটা কথা বলি, রাগ করবে না তো? না আম্মু, বলো কি কথা বলবে? আমি আব্বুর কাছে যাই। আমার মুখে আব্বু ডাক শোনার জন্য আব্বু অনেক কষ্ট করছে, কিন্তু আমি বলি নাই। প্লিজ আম্মু, আব্বুর জন্য আমার অনেক খারাপ লাগে। মারিয়া মেয়ের কথা শুনে কান্না করে দিল। মাত্র বছরের মেয়ের এমন কথা শুনে মারিয়া আর মানা করতে পারে নাই। ঠিক আছে মা, তুমি তোমার আপুর কাছে যাও। রাইসা আর 1 মিনিট দেরি করলো না, সাথে সাথে দৌড়ে আমার রুমে চলে আসলো। রনি মারিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ আমি রাইসাকে আমার কেবিনে দেখে অবাক হয়ে গেলাম। রাইসা কখনো আমার কেবিনে নিজে থেকে আসে নাই। রাইসা এসে আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি আর তোমার থেকে দূরে থাকবো না। আমি সব সময় তোমার সাথেই থাকবো। আমি রাইসাকে জড়িয়ে ধরে পুরো মুখে চুমু দিতে লাগলাম। নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। এটা কষ্টের পানি না, খুশির পানি। আমার মেয়ে আমাকে আব্বু বলে ডেকেছে। এভাবে আরও কিছুদিন চলে গেল। এখন মারিয়া আমার সাথে অফিসে আসে এবং বাসায় যায়, কিন্তু কারণ ছাড়া কোনো কথা বলে না। রাইসা এখন আমার কাছে থাকে অফিসে। এটাতে মারিয়া কিছু বলে না। মাঝে মাঝে দেখি মারিয়া আমার আর রাইসার দুষ্টুমি দেখে মুচকি মুচকি হাসে। এখন দেখি মারিয়া সব সময় হাসি খুশি থাকে অফিসে। একদিন অফিসে বসে কাজ করতে আসি, হঠাৎ মারিয়া আমার কেবিনের সামনে এসে বলল, ভিতরে আসতে পারি স্যার? তোমার আসতে অনুমতি লাগবে না, ভিতরে আসো। তা কি করে হয়? আপনি বর্তমানে অফিসের বস, নিয়ম তো মেনে চলতে হবে। সবার জন্য নিয়ম থাকলেও তোমার জন্য নেই। তুমি যেন সময় আসতে পারো। যাক ও কথা, যে জন্য এসেছি। এই নিন কার্ড। কালকে আমার বাসায় আপনার দাওয়াত। কিসের দাওয়াত? আমার বিয়ের দাওয়াত। মারিয়ার মুখে বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন মারিয়া বলল, আপনি কালকে চলে আসবেন, রাতে কাজে ডেকে বিয়ে হবে। মারিয়া, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি, তোমার পা পর্যন্ত ধরেছি। আমি গেলাম, আমার হাতে কাজ আছে। আর একটা কথা, কালকে যদি অফিসটা বন্ধ দিতেন তাহলে অনেক ভালো হতো, সবাইকে দাওয়াত দিতে পারতাম। ঠিক আছে, তুমি সবাইকে বলে দিও। মারিয়া আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। কথাটা বলতে অনেক কষ্ট হয়েছে। মারিয়া যদি কালকে বিয়ে করে তাহলে আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাব। রাইসা এতক্ষণ আমার কোলে ছিল। আপু, তুমি কান্না করছো কেন? তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার অনেক খারাপ লাগে। তোমার আম্মু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, আমি কান্না না করে পারি আম্মু? তুমি কান্না করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আম্মু? তোমার আম্মু তো বলেছে কালকে বিয়ে করবে। বিয়ে করবে বলেছে, কিন্তু এখনো তো করে নাই। কালকে আগে আসুক, তারপর দেখা যাবে। দেখি কি হয়। বিকেলে অফিসের কাজ শেষ করে গাড়ি নিয়ে আমি আর রাইসা বসে আছি। কিছুক্ষণ পর দেখি মারিয়া বেরিয়ে আসলো। দেখে মনে হচ্ছে অনেক খুশি, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। মারিয়া আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করবে। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, মারিয়া আমাকে যে কার্ডটা দিছে আমি ওটা এখনো খুলে দেখি নাই।
কারণ মারিয়ার কথা শুনে দুনিয়া অন্ধকার হয়ে গেছে। মারিয়া সামনের সিটে এসে বসলো। রাইসা আমার কোলে বসে আছে। আমি গাড়ি চালাতে লাগলাম। মারিয়াকে বলতে ইচ্ছে করছে, প্লিজ মারিয়া, তুমি বিয়েটা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মারিয়া আমার কথা শুনবে না। মারিয়া কাকে বিয়ে করছে, ছেলেটা কে তা আমি জানি না। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছে গেলাম। মারিয়া রাইসাকে আমার কোল থেকে নিয়ে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে চোখের পানি ফেলতে লাগলাম। হঠাৎ রনির কথা মনে হলো, তাই রনিকে ফোন দিলাম। কিন্তু অবাক করার বিষয় হলো রনির মোবাইল বন্ধ। বিপদের সময় রনির মোবাইলও বন্ধ। কোনো রকম রাতটা না খেয়ে পার করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। সারাদিন বাহিরে কাটিয়ে বাসায় আসলাম। বাসার সামনে আসার পর দেখি পুরো বাসাটা সাজিয়ে রেখেছে। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন কিছু খাইনি। হঠাৎ দরজায় কে যেন ধাক্কাতে লাগলো। আমি ভিতর থেকে বললাম, কে? আব্বু, আমি রাইসা, দরজা খুলো। রাইসার কথা শুনে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। রাইসার দিকে তাকিয়ে দেখি তাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিছে। আব্বু, তুমি এখনো রেডি হও নাই? কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সবাই চলে এসেছে। আমার ভালো লাগছে না আম্মু, তুমি যাও। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। কি সারপ্রাইজ আম্মু? আগে তুমি রেডি হয়ে আসো। কান্না করতে করতে পুরো মুখটা ফুলিয়ে ফেলেছে। কি করব বলো আম্মু? তোমার আম্মু আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতেছে। আমি নিজের চোখে তোমার আম্মুর বিয়ে কিভাবে দেখব? আগে তুমি রেডি হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কালকে থেকে তো অনেক কষ্টে চোখের পানি ঝরছে, আজকে খুশিতে ঝরবে। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি রাইসার কথা শুনে ভাবনায় পড়ে গেলাম। খুশিতে চোখের পানি ঝরবে মানে? যদি মারিয়া অন্য ছেলেকে বিয়ে করে তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে রাইসার সাথে মারিয়ার বাসায় গেলাম। ভিতরে ঢুকে দেখি অফিসে সবাই এসেছে। আমাকে দেখে সবাই সালাম দিল। হঠাৎ একজনকে দেখে অবাক হয়ে গেলাম। রনি এখানে, তাকে ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ ছিল। ও আসবে আমাকে তো বললো না। রনিকে দেখে মনে হচ্ছে অনেক খুশি, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। রনি আমাকে দেখে সামনে আসলো। ভাইয়া, তোমার আসতে এত দেরি কেন? আগে বল, তোর মোবাইল বন্ধ কেন? ভাবি বলেছে মোবাইল বন্ধ করে রাখতে। কেন? সেটা কিছুক্ষণ পর বুঝতে পারবে। আসো আমার সাথে। কোথায় যাব আমি? গেলেই বুঝতে পারবে। আমি আর কোনো কথা না বলে রনির সাথে যেতে লাগলাম। রনি আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকে দেখি মারিয়া। রনি আমাকে রেখে চলে গেল। মারিয়া আগে গিয়ে দরজা বন্ধ করে আসলো। তারপর মারিয়া যেটা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি ভাবছেন, খারাপ কিছু? আরে না। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই মারিয়া, তুমি কান্না করছো কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু অভিমান ছিল তোমার উপর। তাই তুমি এতবার ক্ষমা চাবার পরও ক্ষমা করি নাই। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। সারা জীবন তোমার বুকে থাকবো, কখনো কষ্ট দিব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নিজের ভুলের জন্য আজ এত কিছু হয়েছে। আমি যদি জিনিসটা যাচাই বাছাই করতাম তাহলে এত কিছু হতো না। তুমি তো মাত্র 2 মাস কষ্ট দিছো, আর তুমি আমার জন্য 5টি বছর কষ্ট পেয়েছো। 2 মাস কষ্ট পেয়ে বুঝেছি আপন কেউ দূরে গেলে কতটা কষ্ট পেতে হয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমাকে আরেকটি সুযোগ দাও, দেখবে ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিব। তোমাকে আমি আবার কি সুযোগ দিব? তুমি তো এখন আমার স্বামী। মানে? তুমি তো বলেছিলে আমাকে ডিভোর্স দিছো, এখন আমি আবার তোমার স্বামী হলাম কেমন করে? আরে পাগল, আমি তো ডিভোর্স পেপারে সই করি নাই। তুমি আমাকে ছেড়ে চলে আসার পর আমি ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলেছি। তার মানে তুমি এখনো আমার স্ত্রী? হুম। তাহলে বললে যে আজকে তোমার বিয়ে? আরে হাদারাম, তুমি একটাবার কার্ডটা খুলে দেখেছো? তোমাকে এই কার্ডটা দেবার পর তুমি যখন বলেছো কিসের কার্ড, তখন মাথায় একটা বুদ্ধি আসলো, তাই বললাম বিয়ের কার্ড। তখন তোমার মুখটা দেখার মতো ছিল, পরে ভাবলাম আজকে তা পুষিয়ে দেব। তাহলে আমাকে কিসের দাওয়াত দিলে? তোমার মনে আছে আজকে কত তারিখ? আজকে তো 22 তারিখ। কেন বলো তো? তুমি ভালো করে মনে করতে থাকো, আজকে এইটা কিসের দিন। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, কিসের দিন হতে পারে, মনে পড়ছে না। তখন মারিয়া আবার বলল, আরে আজকে তোমার জন্মদিন। তুমি দেখি তোমার জন্মদিনের কথা ভুলে গেছো। আমি কখনো ভুলি নাই, প্রতি বছর তোমার জন্মদিন পালন করতাম তোমাকে ছাড়া।
তাই আজকে ছোট্ট করে একটা অনুষ্ঠান করলাম, তোমার অফিসের সবাইকে দাওয়াত দিলাম। আমি সাথে সাথেই মারিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমি কি করে পারলাম ওকে ডিভোর্স দিতে? এখন নিজেকে নিজেই শেষ করে দিতে ইচ্ছে করছে। আর কান্না করতে হবে না, চলো সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করতে আসছে। আমি চোখের পানি মুছে মারিয়ার সাথে রুম থেকে বেরিয়ে সবার সামনে গেলাম। আমি তাকিয়ে দেখি রিয়া, জীবন তারাও এসেছে। আরও দুজনকে দেখলাম, তারা আর কেউ নয়, আকাশ আর বিথি। মারিয়া আমায় ধরে কেকের সামনে নিয়ে গেল। রাইসা আমার আর মারিয়ার মাঝখানে দাঁড়িয়েছে, রনি আমার পাশে, আর আকাশ আর বিথি মারিয়ার সাথে দাঁড়িয়ে। তারপর আমি কেক কাটলাম, সবাই আমাকে উইশ করলো। আমি প্রথমে রাইসাকে খাইয়ে দিলাম, তারপর রনিকে খাইয়ে দিলাম, তারপর আরও অনেককে খাইয়ে দিলাম। সবাই মজা করতে আছে। রাইসা আমার কোলে বসে আছে, মারিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে সবার নাচ গান উপভোগ করতে আছে। হঠাৎ রনি আমার সামনে এসে একটা চেয়ার নিয়ে বসলো। কি ভাইয়া, সারপ্রাইজ কেমন দিলাম? আমি জীবনে ভাবতে পারিনি এমন সারপ্রাইজ দিবি। এটা আমরা কিছু করি নাই, সব কিছু ভাবি করছে। গতকাল ভাবি আমাকে সব কিছু খুলে বলেছে আর মোবাইল বন্ধ করে রাখতে বলেছে। ভাবি জানে তুমি আমার কাছে ফোন দিবে, তাই আমি মোবাইল বন্ধ করে রেখেছি। এটা না বললে তো সারপ্রাইজ দিতে পারতাম না, আর আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এতদিন, তোমাকে সব কিছু খুলে বলবো। আমি কিন্তু আছি তোমার সাথে, আমিও বাবাকে বলি নাই। আমার বুড়িটা অনেক পেকে গেছে। দেখতে হবে না কার মেয়ে। আরও কিছুক্ষণ কথা বললাম, সবাই সবার বাসায় চলে গেছে। যাওয়ার সময় আমাকেও বলে গেছে। রাতে আমি মারিয়ার বিছানায় শুয়ে আছি। কিছুক্ষণ পর দেখি মারিয়া রাইসাকে সাথে করে নিয়ে আসলো। যা শালার, মনে করছে আজকে বউকে 5 বছরে জমে থাকা সব আদর দিব, কিন্তু মারিয়া রাইসাকে দুজনের মাঝখানে শুয়াই দিল। রাইসা আমার দিকে হেসে বলল, আব্বু মন খারাপ হয়ে গেছে বুঝি? আমি কিন্তু আসতে চাইনি, আম্মু আমাকে সাথে করে নিয়ে এসেছে। আমি রনি চাচুর সাথে ছিলাম। তুমি যেন আমার সাথে দুষ্টুমি করতে না পারো, তাই রাইসাকে নিয়ে আসলাম। আমি কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি মনে করছি রাইসা, কিন্তু না, মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি। মারিয়ার ঠোঁট দুটোর দিকে তাকিয়ে লোভ সামলাতে পারি নাই। যেই না মারিয়ার ঠোঁটের দিকে ঠোঁট নিয়ে গেলাম, হঠাৎ মারিয়া বলে উঠল, জড়িয়ে ধরতে পারো, কিস করতে পারো, তবে বেশি ভেতরে এখন যেতে পারবে না। আমি তোমাকে আবার বিয়ে করে নতুন করে শুরু করতে চাই। তুমি এখনো ঘুমাও নাই? আমি জানি আমার জানটা রাগ করেছে, তাই তাকে জড়িয়ে ধরে শুয়ে নিলাম, কিন্তু ঘুমাইনি। আমি আর দেরি না করে মারিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনে দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। মারিয়াও আমার সাথে তাল মিলিয়ে চলছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আজ রনির গায়ে হলুদ। রনির বিয়ে হচ্ছে তার বসের মেয়ের সাথে। মেয়েটার নাম সাইমা। সাইমা নাকি রনিকে অফিসে দেখে পছন্দ করে ফেলে। সাইমা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তার বাবা আমাদের সাথে কথা বলে সব কিছু ঠিক করে। তো যাই হোক, আমি রুমে রেডি হয়ে নিচে গেলাম। হঠাৎ একটা জায়গা চোখে পড়তেই মাথা পুরো গরম হয়ে যায়। আমি দেখি কিছু ছেলে মারিয়াকে ডিস্টার্ব করছে। মারিয়া চোখের পানি ফেলছে, তাই আমি দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গেলাম। এখানে কি হয়েছে? তোকে বলতে যাব কেন? বলতে তোদের হবে। আর তোরা ওকে কি বলেছিস? ও কান্না করে কেন? বলেছি, পাখি তোমার কি বিয়ে হয়েছে? না হলে আমরা তো আছি, তুমি দেখতে কিন্তু ভীষণ। সে তাদের কথা শুনে মাথা গরম হয়ে গেল। আমি সবগুলো ছেলেকে মারতে লাগলাম। সব মেহমান দাঁড়িয়ে দেখছে। তোদের সাহস কি করে হয় আমার স্ত্রীকে খারাপ কথা বলার? তোদের ঘরে কি মা বোন নেই? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? এখানে কি হয়েছে ভাইয়া? এই ছেলেগুলো তোর ভাবিকে খারাপ কথা বলছে। তোর ভাবি কান্না করে দিছে। রনি আমার কথা শুনে সাথে সাথে সবগুলোকে মারতে লাগলো। তারপর পুলিশকে ফোন দিয়ে আসতে বলো। পুলিশ এসে তাদের নিয়ে গেল। দেখতে দেখতে রনির বিয়েটা হয়ে গেল। বিয়েতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার বসও বিয়েতে এসেছে। উনি খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছে। রাতে আবার কাজী ডেকে এনে আমার আর মারিয়ার বিয়ে দেওয়া হলো। আবার রনির বউ রনির বাসর ঘরে বসে আছে, আমার বউ আমার বাসর ঘরে বসে আছে। তারপর রনি চলে গেল তার রুমে। আমি চলে আসলাম আমার রুমে। রাইসাকে তার নানা নানির সাথে রেখেছে। আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। মারিয়া আমাকে দেখে নিচে এসে পা ধরে সালাম করতে এলে আমি তাকে বুকে জড়িয়ে ধরি। তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসলাম। মারিয়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি মারিয়ার ঘোমটা সরিয়ে দেখি মারিয়াকে অনেক সুন্দর লাগছে।
আজকে তোমার যা কিছু করতে মন চাই করো, আমি তোমাকে বাধা দিব না। তুমি বাধা দিলেও আমি আজকে তোমার সাথে ওটা করব। কোনটা করবে? তুমি বুঝো না? না বললে বুঝবো কেমন করে? প্রথম বাসরের সময় কি করছি মনে নেই? আজকে সেটাই করব। তো করো, তোমাকে বাধা দিচ্ছে কে? কিন্তু আমার পাঠক পাঠিকারা তাকিয়ে আছে তাদের সামনে কিভাবে করব? আমার বুঝি লজ্জা লাগে না? তাহলে যাও, লাইট অফ করে দিয়ে আসো। এই তো আমার লক্ষ্মী বউ, এতক্ষণ একটা কথা বলছো, এখন আর দেখবে না আমরা কি করি? আমি বিছানা থেকে নেমে লাইটটা অফ করে দিয়ে আসলাম। তারপর বিছানায় এসে মারিয়াকে বিছানায় ফেলে দিয়ে তার ঠোঁটে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। তারপর মারিয়ার পুরো শরীরে কিস করতে লাগলাম, আস্তে আস্তে নিচের দিকে আসতে লাগলাম। বাহ বাহ, আপনারা এত লুচু কেন? এখনো তাকিয়ে আছেন? অনেক দেখেছেন, আর দেখা লাগবে না। বাকিটা ঘোড়ার ডিম। এখন আমি শুধু অফিসে কাজ করি, মারিয়া আর সাইমা বাসায় থাকে। রনি তার শ্বশুরের অফিস দেখাশোনা করে। রাইসাকে একটা ইন্টার গার্ডেনে ভর্তি করিয়ে দিছি। আল্লাহ দিলে আমাদের সংসার ভালোভাবে চলছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আমাদের বিয়ের পর আরও 2টা বিয়ের দাওয়াত খেয়েছি। আকাশ আর বিথির, রিয়া আর জীবন, তারাও বিয়ে করেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।